আজ 11ই ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। কোনো জন্মে বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে না, হুঙ্কার যোগী। মসজিদ বানিয়েই ছাড়বো, পারলে যোগী আটকে দেখাক, হুঙ্কার হুমায়ুন কবির। জন্ম থেকে মৃত্যু, গোটা জীবনটাই কাটছে ট্যাক্সের ফাঁদে। নির্মলার বাজেটকে তুলোধনা করে সংসদে বার্তা অভিষেকের। এপ্রিল থেকে মাসে মাসে মিলবে 1500 টাকা, যুবসাথী প্রকল্পে বড় ঘোষণা মমতার। শত্রুদের ভারতের ডেটা বিক্রি করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন অমিত শাহ। তৃণমূল টিকিট না দিলেও আমি নির্দল হয়ে লড়ব, চ্যালেঞ্জ পার্থ চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, বনগাঁয় কালী পুজোর অনুষ্ঠানে যাবার পথে অঘটন। বাংলায় বিজেপির চতুর্থ হার দূরে নয়, সংসদের ঝড়ো ইনিংস অভিষেকের, মধ্যবিত্তের কর বোঝা নিয়ে মোদীকে তোপ। বাংলা রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাবরি মসজিদ কোনো জন্মে আর পুনর্নির্মিত হবে না। যারা এখনো স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। মঙ্গলবার বারাবাঁকিতে একটি জনসভায় দাঁড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন অযোধ্যা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যোগী বলেন, আমরা বলেছিলাম রামলালার জন্য আমরা আসব, এক স্থানে রাম মন্দির গড়ব। যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে তাতে কোনোদিনও পছন্দ ধরবে না। ভারতের ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, গেরুয়া পতাকা সর্বদা দেশকে গর্বিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন, এটি সনাতন ধর্মের প্রতীক। যোগী আরও বলেন, কিছু মানুষ কেবল সংকটের সময় ভগবান রামকে স্মরণ করেন, অন্য সময় ভুলে যান। ভগবান রামও এই ধরনের মানুষদের ভুলে গিয়েছেন। রাম ভক্তদের ওপর যারা গুলি চালিয়েছেন এবং রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন তাদের কোনো স্থান নেই। যোগীর বক্তব্য, ভারত এবং সনাতন একে অপরের পরিপূরক, একে অপরকে আলাদা করা যায় না। তার অভিযোগ, দেশ এবং সনাতন উভয়ই বর্তমানে আক্রমণের সম্মুখীন হচ্ছে। যোগীর দাবি, কিছু লোক ষড়যন্ত্র করছেন, বাকিরা তাদের জন্য ভুগছেন। শুধু তাই নয়, কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন। আইন শৃঙ্খলা নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মানুষকে নিয়ম মেনে চলতে শিখতে হবে। যারা আইন মানবেন তারা লাভবান হবেন, যারা মানবেন না তারা নরকের দিকে যাবেন। বাবরি মসজিদ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যের বিরোধিতা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দাবি, বাবরি মসজিদ হবেই, ক্ষমতা থাকলে আটকে নেবেন যোগী। হুমায়ুন কবির বাবরি মসজিদ নামে নতুন এক মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করেছেন মুর্শিদাবাদে। গত বছরের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আগামীকাল 11ই ফেব্রুয়ারি থেকে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। মঙ্গলবার যোগী বলেন, যারা বাবরি কাঠামো ফেরানোর স্বপ্ন দেখছেন তারা কখনো সেই স্বপ্ন পূরণ হতে দেখবেন না। রাম সকলের, কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ নিজেদের স্বার্থে তাকে ভুলে যান। রাম মন্দির শুধুই একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতের চিরন্তন ঐতিহ্য ও সনাতন সংস্কৃতির প্রতীক। যোগী আদিত্যনাথের এই মন্তব্য সামনে আসার পরই আসরে নেমে পড়েন হুমায়ুন। তিনি চ্যালেঞ্জ ছোড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে, বলেন, ক্ষমতা থাকলে আটকে দেখাক এই মসজিদ নির্মাণ। জন্ম থেকে মৃত্যু, ভারতীয়দের জীবন আটকে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া ট্যাক্সের ধাঁধায়। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট 2026-2027 প্রসঙ্গে লোকসভায় বক্তব্য রাখতে উঠে এই মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর নিয়ে কেন্দ্রকে তোপ দাগার পাশাপাশি তার কণ্ঠে শোনা গেল দ্বৈত ভারত প্রসঙ্গ। একদিকে এই দেশে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে, অন্যদিকে সেখানেই বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। নিজের বক্তব্যে অভিযোগ তুলেছেন অভিষেক। 2021 সালে জন এফ কেনেডি সেন্টারে কমেডিয়ান বীর দাসের ভারত থেকে আসার মন্তব্য আদতে সত্যকে দেখানোর একটি আয়না ছিল। বার্তা তার। এদিন নিজের বক্তব্যে একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছেন অভিষেক। সুচারুভাবে তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ, বাজেটে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ, দেশবাসীকে ট্যাক্স ট্র্যাপে ফেলার অভিযোগও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও তার বার্তা। উপযুক্ত তথ্যের ভিত্তিতে তিনি অভিযোগগুলির পাল্টা জবাব দিতে পারেন। নিজের বক্তব্য প্রয়োজনে উল্লেখ করতে পারেন তার নাম। অভিজ্ঞ মহলের দাবি, এই বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্মলা সীতারামনের দিকে। অভিষেকের অভিযোগ, এই দেশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি ব্যক্তিকে ট্যাক্সের ফাঁদে জর্জরিত করে রাখা হয়।
নিজের দাবির পক্ষে তার বক্তব্য। শিশুর জন্মের পরে তারা ডায়াপারের ট্যাক্স, পড়াশোনা শুরু হওয়ার পরে শিক্ষা, বই, নোটবুক, পেন, পেন্সিল সবকিছুতেই ট্যাক্স। তিনি উপার্জন শুরু করলে এর ওপরে ট্যাক্স, টাকা বাঁচালে এর ওপরে ট্যাক্স, খরচ করলে তার ওপরেও বসানো হয় ট্যাক্স, কাজে গেলে পেট্রোল ডিজেলের ট্যাক্স, অসুস্থ হলে ডাক্তার ঔষধের ওপরে ট্যাক্স, বৃদ্ধ হলে পেনশন, চিকিৎসায় ট্যাক্স, তার মৃত্যুর পরে শোক সভায় ধূপ জ্বালানোর জন্য পরিবারকে ট্যাক্স দিতে হয়। যারা সৎভাবে ট্যাক্স দেন একদিকে তাদের পিষে দেওয়া হচ্ছে, অন্যদিকে ধনীদের জন্য রাখা হচ্ছে এসকেপ রুট, অভিযোগ অভিষেকে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা এবার নির্ধারিত সময়ের আগেই পেতে চলেছেন উপভোক্তারা। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 15ই আগস্টের বদলে 1 এপ্রিল থেকেই এই প্রকল্পের ভাতা প্রদান শুরু হবে। অর্থাৎ যোগ্য বেকাররা প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দেশে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল লেনদেনের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও ভয়াবহ আকার নিচ্ছে। সম্প্রতি দিল্লিতে সাইবার জালিয়াতি প্রতিরোধ নিয়ে আয়োজিত এক জাতীয় সম্মেলনে এই উদ্বেগের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার স্পষ্ট বক্তব্য, ভারতের গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে শত্রু রাষ্ট্র ও শক্তির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সময়ে সাইবার অপরাধীরা আর বিচ্ছিন্নভাবে কাজ করছে না, তারা সংগঠিত প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে তুলছে এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রশাসনের থেকে এক ধাপ এগিয়ে থাকছে। এই পরিস্থিতিতে সিবিআই, এনআইএ, আরবিআই, রাজ্য পুলিশ ও অন্যান্য সংস্থার মধ্যে আরও শক্ত সমন্বয় গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে তিনি জোর দেন। সম্মেলনে সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের পরিসংখ্যানও তুলে ধরা হয়। অমিত শাহ জানান, এখনো পর্যন্ত 12 লক্ষের বেশি সন্দেহজনক সিম কার্ড বাতিল করা হয়েছে, 3 লক্ষ মোবাইল ফোনের IMEI নম্বর ব্লক করা হয়েছে এবং 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 20,853 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে সাইবার অপরাধীদের হাত থেকে প্রায় 8,000 কোটি টাকা উদ্ধার করাও সম্ভব হয়েছে। সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের কৌশল সম্পর্কে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রিয়েল টাইম ক্রাইম রিপোর্টিং, I46 প্ল্যাটফর্ম, ফরেনসিক ল্যাব, দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়ন, সাধারণ মানুষের সচেতনতা এবং সাইবার হাইজিন সবকিছুকে একসঙ্গে নিয়ে এগোনো হচ্ছে। পাশাপাশি I4'এর মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান আরও মজবুত হয়েছে এবং চলতি বছরের মধ্যেই সব কোঅপারেটিভ ব্যাংককে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল প্রমাণ সংরক্ষণে চেন অফ কাস্টডির ঘাটতি মামলার সাজা নিশ্চিত করতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, সব দিক থেকে তথ্য ফাঁস রুখতে হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় মিউল হান্টার সফটওয়্যারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। দেশ জুড়ে সচেতনতা এবং দৃঢ় মানসিকতা ছাড়া এই লড়াই জেতা সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট জানান। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো বনগাঁর গোপালনগর থানার বেলেডাঙ্গার চারাতলা এলাকায়। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, স্থানীয়রা বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি দেখে গ্রামের মধ্যে দাঁড় করায়। এলাকায় কেন উন্নয়ন তিনি করছেন না সেই প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নে গাড়ির মধ্য থেকেই কটূক্তি ছুড়ে আসে বলে অভিযোগ। সেই সময় গাড়ির ভেতর থেকে এক গ্রামবাসীর হাতে আঘাত করা হয়েছিল। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীদের একাংশ। গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। স্ত্রীর উপরও হামলা চলে। বিজেপি বিধায়কের গাড়িতে হামলার ঘটনার কথা দ্রুত ছড়িয়ে যায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, চারাতলা গ্রামে এদিন বিধায়ক অশোক কীর্তনিয়া স্ত্রী সহ কয়েকজন একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। যে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে সেই গাড়িতে অশোকবাবু ছিলেন না। গাড়িতে থাকা অশোকবাবুর এক কর্মী বলেন, আমরা বলেছিলাম কোনো পার্টির অনুষ্ঠান নয়, ধর্মীয় অনুষ্ঠানের একটি বাড়িতে এসেছি, তারপরেও আমাদের গাড়ি দাঁড় করিয়ে গালিগালাজ করে গাড়ি ভাঙচুর করা হলো। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।